যেমনটা আপনারা জানেন যে পৃথিবীতে যতগুলো পুলিশ ফোর্স আছে তার মধ্যে থেকে সম্ভবত সবাই আসল গুলি চালান না। যদি ভিড় কন্ট্রোল করতে হয় তাহলে আসল গুলি চালানো হয় না, কারণ আসল গুলিতে অনেক মানুষের প্রাণ যেতে পারে। কারণ পুলিশের কাজ ভিড়কে কন্ট্রোল করা, মারা নয়। কিন্তু যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, আমি বলতে চাইছিলাম যে যখন টেররিস্ট বা অপরাধীদের সঙ্গে এনকাউন্টার হয় তখন আসল গুলি চালাতে হয়। আর গুলি যাতে ঠিক জায়গায় লাগে তার জন্য প্র্যাকটিসও করতে হয়। এবার কিছু অ্যামেচার লোক, মানে ধরুন যারা শুটিং এর কম্পিটিশনে যাওয়ার ইচ্ছা রাখেন, তারা কখনো কখনো ওয়্যাক্সের গুলি ব্যবহার করে। ওয়্যাক্স মানে হচ্ছে মোম। এবার আপনারা সবাই জানেন যে ওয়্যাক্স একটা সফট জিনিস, একদম নরম জিনিস। মোম দিয়ে গুলি তৈরি হতে পারে, এটা শুনলে হাসি পাবে কিন্তু এটা সত্যি। ওয়্যাক্সের গুলি দিয়ে টার্গেট প্র্যাকটিস করা হয়, কারণ তাতে আঘাত লাগে না। আর এই ধরনের গুলি টার্গেটে গিয়ে একদম আটকে যায়, একদম গলে যায়। তো যে গুলিতে কোনো দমই নেই সেই গুলি দিয়ে কাউকে খুন করা যায় নাকি? শুনে বিশ্বাস হয় না, কিন্তু এই কেসে হয়েছে। মোমের গুলি দিয়ে খুন হয়েছে, এটা দেখে তো আমরাও অবাক হয়ে গেছিলাম। বুঝতেই পারছিলাম না যে এটা হলো কি করে। এই গুলিটা শরীরের ভিতরে গেলেও গেলটা কি করে? কারণ শরীরে মাত্র দু একটা জায়গায় আছে যে জায়গাতে এই গুলিগুলো লাগলে ক্ষতি হতে পারে। আবার সেজন্য গুলি যে চালাচ্ছে তাকে একেবারে শার্প শুটার হতে হবে। কিন্তু তার থেকেও বড় ধাক্কা আমরা তখন খেলাম যখন আমরা এটা জানতে পারলাম যে যে বন্দুক দিয়ে খুনটা হয়েছে সেই বন্দুক দিয়ে গুলিটা চলেইনি। মানে খুন হয়েছে একটা বন্দুক দিয়ে আর গুলি চলেছে অন্য বন্দুক দিয়ে। আপনারা নিজেরাই দেখে নিন কি করে হলো এটা। আরে যদি মন্দা চলে তাহলে আমি কি করতে পারি? আমিও তো সমস্যায় আছি। দেখো, আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। দেখো, এক মিনিট, এই মন্দা টন্দার কাহিনী আমাকে শুনিও না তুমি, বুঝেছো? কালকের মধ্যে আমার টাকা আমি ফেরত চাই, বুঝেছো? যাকেই দেখি সেই ওই মন্দার গল্প শোনায়। বাবু, বাবু এদিকে এসো। বাবু, স্কুলে যেতে দেরি হয়ে না, যাবে। আমি স্কুলে যাব না। দেখো না, বড্ড বদমাইশি করছে। আরে বাবা, ছেলেটা কার? চলো বাবা, এখন স্কুলে যাও। সন্ধেবেলায় বাবা মা তোমাকে বেড়াতে নিয়ে যাবে, ওকে? সত্যি? হ্যাঁ বাবা, একদম সত্যি। চলো, এবার বেশি দেরি করো না। বন্দনা, বাবুকে স্কুলে নিয়ে যাও। চলো বাবু, এবার স্কুলে চলো। চলো, বাই করে দাও। তনুজ, তনুজ! স্যার 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 আমি ফোন করেছিলাম আপনাকে। আমি কার্তিক স্যার। স্যার এ আমার ভাই, আমার খুড়তুতো ভাই স্যার। গলায় গুলিটা লেগেছে স্যার। বেশ পাকা হাতের কাজ স্যার। গুলিটা একদিক থেকে চালানো হয়েছে। আচ্ছা, উনি? স্যার আমার বৌদি। আচ্ছা, আপনি গুলি চালানোর শব্দ শুনেছিলেন? আস্তে, ভীষণ আস্তে আওয়াজটা ছিল। আপনি এখানেই ছিলেন? যে গুলি চালিয়েছে তাকে দেখেছেন আপনি?
আগে থা হ্যাঁ, কিন্তু গুলি লেগে যে গর্তটা হয়েছে সেটা একদম গোল নয়, একটু বেঁকা মতন। আপনি কোথায় ছিলেন সেই সময়? স্যার আমি ঘরের ভেতরেই ছিলাম, বাইরের থেকে কান্নার আওয়াজ এলো আর আমি দৌড়ে বাইরে এলাম। কে করতে পারে এসব? আপনার কাউকে সন্দেহ হয়? আমি তো এখানে থাকি না এমনিতে, বুঝতে পারছি না কার কার সাথে ওর শত্রুতা ছিল। তুমিও কাউকে দেখোনি? না ম্যাডাম, তুমিও তো এখানেই ছিলে তাই না? আমি আর বাবু তো স্কুলের জন্য বেরোচ্ছিলাম, আর তখনই ম্যাডামের চিৎকার শুনলাম। ঠিক আছে, তুমি বাচ্চাকে নিয়ে ভেতরে যাও। আপনি কাউকে ছুটে পালাতেও দেখেননি? বুঝতে পারলাম না যে গুলিটা কে করলো। আচ্ছা তনুজ, যখন গুলি চলেছিল তখন উনি কোথায় দাঁড়িয়ে ছিলেন? স্যার, টেবিলের সামনে। এখানে এখানে দাঁড়িয়ে ছিলেন? আচ্ছা আচ্ছা, ওনার মুখটা কোন দিকে ছিল? মানে আমি বলতে চাইছি কোন দিকে উনি তাকিয়েছিলেন? আমি আমার ছেলেকে বাই বলে যেই ঘরের দিকে যাচ্ছিলাম তখনই গুলি চলার আওয়াজ পেলাম, আর পেছন ফিরে দেখি ওই দিকে দেখছিল, আর টেবিলের উপর পড়ে নিচে পড়ে গেল। গুলিটা এখানে এইভাবে, তার মানে হলো দয়া গুলি এদিক থেকে, এই এরিয়া থেকে চালানো হয়েছে। ফেডরিক, বিবেক, গিয়ে ওই ঝোপঝাড়ে ভালো করে খুঁজে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। যাও তাড়াতাড়ি, ভালো করে দেখো। স্যার, এটা বোধহয় ওই আমার তনুজকে মেরেছে। কে মেরেছে? ওই মহিলাটি। মহিলা? কোন মহিলা? তনুজ বলছিল যে এক মহিলা 4-5 দিন আগে ওর পিছু করছিল। ফলো করছিল? হ্যাঁ, আমিও দেখেছিলাম ওকে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে। দেখতে কেমন ছিল ওই মহিলা? আগে ওর লম্বা চুল ছিল, আর হাইট বোধহয় আমার থেকে বেশি। এমন কি শত্রুতা ছিল ওই মহিলার তনুজের সাথে? কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না। হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার, গুলি খরচ হয়েছে স্যার। তার মানে হলো গুলি এদিক থেকে চলেছে। স্যার এখান থেকে গুলি চলেছে ঠিক আছে, কিন্তু খুনি এখানে বন্দুক ফেলে চলে গেল কেন? এক হতে পারে তাড়াহুড়ো তোর হাত থেকে পড়ে গেছে, আর নয়তো ওকেও হয়তো কেউ মেরে দিয়েছে। একটা কথা লক্ষ্য করেছো, যখন গুলি চলেছে তখন তনুজ এইভাবে সামনের দিকে তাকিয়েছিল। যদি মেনে নি গুলি এদিক থেকে চলেছে, তাহলে গুলি তনুজের বাঁ দিকে গলার এই জায়গাটায়, এখানে এইভাবে। কিন্তু তনুজের গুলি লেগেছে গলার ডান দিকে, মানে এই সাইডটায়। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? স্যার, তনুজের বাড়ির বাইরের কম্পাউন্ড ওয়ালটা যথেষ্ট বড় স্যার, আর এত বড় বাগানে যে কেউ সহজে লুকিয়ে থাকতে পারে স্যার। আর যদি কম্পাউন্ড ওয়ালের বাইরের দিকে দাঁড়িয়ে থাকে তাহলে তো দেখা যাবে, ধরা পড়বে। এটা এমন কোন লোকের কাজ যে তনুজকে খুব ভালো রকম চিনতো। ও জানতো যে তনুজ কখন ঘরের বাইরে ঘোরাফেরা করতো, গার্ডেনে কখন গিয়ে বসে। আর সব আমরা দুজন আশেপাশের লোকেদের বয়ান নিয়েছি স্যার। হ্যাঁ, স্যার, কেউই কাউকে গুলি চালাতে দেখেনি। বিবেক, তোমরা দুজন লোকেদের বয়ান নিতে গিয়েছিলে নাকি ফিল্ম দেখতে? আরে স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, আপনি ঠিক বলছেন, আমরা সিনেমা দেখেই আসছি। দেখলেন স্যার? ও, বন্দুকের মালিকের খোঁজ পেয়ে গেছি স্যার। কি নামের? অভিমন্যু। একই স্যার, চুরি। এর রিপোর্ট লিখিয়েছে যে 1 সপ্তাহ আগে এর বন্দুকটা চুরি হয়ে গেছে। স্যার, আজকাল চুরি হয়ে যাওয়ার মিথ্যে রিপোর্ট আগেই লিখিয়ে দেয় পরে খুন করার জন্যে। গোলমেলে
গোলমাল আছে। এই অভিমন্যুর কাছে আমাদের যেতে হবে। হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি এখানে? ভেতরে আসতে পারি? আসুন। এটা অভিমন্যুর বাড়ি তো? অভিমন্যু? হ্যাঁ। অভিমন্যুকে কেউ কিডন্যাপ করে ফেলেছে। হোয়াট? কিডন্যাপ? আপনি কে? আমি ওনার স্ত্রী। আই সি। এই কিডন্যাপিংটা কবে হয়েছে? কিডন্যাপ 3 দিন আগে একটা চিঠি এসেছিল একটা বক্সে। কোথায় সেই লেটার বক্সটা? ওই বক্সটা, হ্যাঁ ওই বক্সটা কোথায়? বক্সটা ভিতরে আছে। আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনি এই ব্যাপারে পুলিশকে কিছু বলেননি? পুলিশ? ওনারা বলছিলেন যে ওনারা অভিমন্যুকে মেরে ফেলবে, এই জন্য আমি পুলিশকে বলিনি। সব তনুজ? এই লোকটার নাম তনুজ। নিচে দেওয়া অ্যাড্রেসটায় চলে যাও আর এই লোকটাকে খুন করে দাও। তখনই অভিমন্যুকে ছাড়া হবে। পুলিশের কাছে গেলে অভিমন্যুর লাশটাই ফেরত পাবে। বক্সে একটা বন্দুকও ছিল। মামলা কিন্তু জটিল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ। এটাই কি ওই গানটা? এটা? হুম। হ্যাঁ। ভাবনা দেবী, এতটা অ্যাক্টিং করার কোনো দরকার নেই। আমরা তনুজের লাশ খুঁজে পেয়েছি। লাশ? বিবেক, তাশা, ঘরটার ভেতর ভালো করে খুঁজে দেখো। কিন্তু স্যার, মনে হয় ইনি নিশ্চয়ই দেখেছেন তনুজকে মরার সময়। কি দেখেছো? হ্যাঁ দেখেছি। খুন করে তুমি বন্দুকটা ফেলে দিলে আর এখানে এসে গা ঢাকা দিলে। কিন্তু আমি তো গুলি করিনি। আমি ওখানে গেলাম আর হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পাই, আর হঠাৎ করে তনুজ মাটিতে পড়ে গেল। ঘাবড়িয়ে গিয়ে আমি হাত থেকে বন্দুকটা ফেলে দিই আর আমি ওখান থেকে পালিয়ে যাই। স্যার, স্যার এই দেখুন স্যার, ড্রাগস। স্যার এখানে কেউ ড্রাগস নেয়। ও ভাবনা, তোমার ঘরে আমরা ড্রাগসের সিরিঞ্জ পেয়েছি, ইঞ্জেকশন পেয়েছি। তার মানে তুমি খুন করার সাথে সাথে ড্রাগসও নিয়ে থাকো কেন? ড্রাগস? আগে হ্যাঁ, ড্রাগস। এমন ভাবে বলছেন যেন ড্রাগস কখনো দেখেনি। তোমার বাড়ি থেকে পাওয়া গেছে ড্রাগস, বুঝলে? ড্রাগস? আমি তো আজ অব্দি ড্রাগস দেখিনি। ভাবনা দেবী, আপনার কি কিছু মনে আছে? আপনার হাতে একটা খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ। আমি কোনো খুন করিনি। আমি কোনো খুন করিনি। শুধু বন্দুকটা তুলেছো, তাই না? গুলি চলেনি, তাই তো? হ্যাঁ। শুনেছো? শুধু বন্দুকটা তুলেছিল কিন্তু গুলি চালায়নি। এটা সত্যি। আমি গেছিলাম তনুজকে মারতে, কিন্তু কিন্তু ওখানে যাওয়ার পর আমার সাহস হলো না। যে লোকটা তোমার হাজবেন্ডের বন্দুক চুরি করেছিল সেই বন্দুক তোমার কাছে কেন ফিরিয়ে দিয়েছিল? কেন সে অন্য কারোর কাছে দেয়নি বলো? আমি কি করে জানবো ওরা তিনজন এটা কেন করলো? কিন্তু এটা সত্যি যে ওরা খুব খারাপ। আপনারা প্লিজ আমার অভিমন্যুকে বাঁচান স্যার, প্লিজ আমার অভিমন্যুকে বাঁচান, প্লিজ। হ্যাঁ সালুকে, কি বলছিলে? বস, নিয়ে যাও এই বন্দুকটা, একদম বেকার। হ্যাঁ, যেই আপনি জানতে পারলেন যে এই বন্দুকটা খুঁজে আমি বের করেছি, ঝট করে অমনি আপনি এটাকে বেকার বলে দিলেন। হ্যাঁ, রে, তনুজের খুন যে বন্দুক দিয়ে হয়েছে সেটা এই বন্দুক মানে অভিমন্যুর বন্দুক থেকে হয়নি। গুলি চলেনি? তার মনে হচ্ছে ভাবনা সত্যি বলছে, ও খুন করেনি। তনুজের খুন যে গুলি দিয়ে হয়েছে যদি সেটা জানতে পারা যায় তো। ঠিক কি ধরনের গুলি? এসো নিজেই দেখে নাও। এ দেখো বস, এটা গুলি? আগে হ্যাঁ, এটা গুলি। এত মসৃণ গুলি তো মনে হচ্ছে না। এটা মোমের গুলি, ওয়্যাক্স। এটা আমরা ক্ষতস্থানের ভেতর থেকে পেয়েছি। ওয়াক্সের গুলি? স্যার এই
মোমের গুলি? এই গুলিটা যদি অন্য জায়গায় লাগতো তাহলে মৃত্যু হতো না। বা যদি এটা চোখের ভেতরেও লেগে যায় সোজা, তাহলেও মানুষ মরতে পারে না। যে গুলি চালালে মানুষ মরে না, সেই গুলি দিয়ে খুন করতে যাবে কেন? বস, এটা তো তুমি খুনির কাছে জিজ্ঞেস করতে পারো। স্যার, এই গুলিতে বিষ মেশানো আছে। বিষ? আচ্ছা আচ্ছা, তাহলে এই চক্কর। তনুজের খুন ওই গুলি দিয়ে নয়, ওই বিষটা দিয়ে হয়েছে, যেটাই মোমের গুলিতে ছিল। কারেক্ট। মানে সত্যি, ডক্টর সারিকার কিন্তু জবাব নেই। নাও, আবার শুরু হয়ে গেছে। যদি পরের খবরটা দিই তাহলে ডাক্তার সারিকার নাম করে মালা জপতে শুরু করবে। এ মাঝে মধ্যে ভালো কাজ করে ফেলে। ডাক্তারবাবু, একটু বলে দিন না পরের কথাটা কি বলছিলেন। দয়া, ওদিকে দেখো, মাইক্রোস্কোপে প্লিজ। এটা তো মনে হচ্ছে গান পাউডার। হ্যাঁ দয়া, গান পাউডার। বস, এই গান পাউডার আমরা সেই বাক্সের মধ্যে পেয়েছি যেটা কোনো একজন লোক ভাবনাকে পাঠিয়েছিল। বক্সের উপর থেকে আমরা গান পাউডার আর লেড পেয়েছি, বিষাক্ত লেড। গান পাউডার আর লেড? সীসা? আগে হ্যাঁ, গান পাউডার আর বিষ, এটা আমরা বক্স থেকে পেয়েছি। আর বস, ভাবনার রক্তে কোনো ড্রাগস নেই, মানে ভাবনা কোনো ড্রাগ নিত না। আরে কিন্তু ভাবনার ঘরে তো আমরা ইঞ্জেকশনের সিরিঞ্জ পেয়েছি, যেটা ড্রাগসের জন্য। যদি ভাবনা ড্রাগস না নিয়ে থাকে তাহলে ড্রাগস ওখানে কে নেয়? দিয়ে ম্যাডাম, আপনি এই ছবিটা খুব ভালো করে দেখুন। এটা কি সেই মহিলাই যে আপনার হাজবেন্ডের পিছু নিয়েছিল? হ্যাঁ স্যার, এটা ওই মহিলাই যে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। না ম্যাডাম, এই মহিলা নিশ্চয়ই আপনার স্বামীর পিছু নিয়েছিল, কিন্তু ম্যাডাম এই তনুজকে খুন করেনি। কে? এখন করেনি? তাহলে কে করেছে? খুনি সেই যে কিনা এই গানটা ভাবনাকে, মানে এই মেয়েটাকে পাঠিয়েছিল আপনার স্বামীকে খুন করার জন্য। কি? বন্দুক পাঠিয়েছিল মারার জন্য? কিন্তু কে? সেটাই তো আমরা জানি না কে করেছে। আর এখানে ভাবনাও জানতো না যে বন্দুকটা কে পাঠিয়েছে। যদি জানতোই না তাহলে রাজি কেন হয়েছিল খুন করতে? কারণ ভাবনার হাজবেন্ড অভিমন্যুকে ওরা কিডন্যাপ করে রেখেছে। এক মিনিট স্যার, এক মিনিট। কি নাম বললেন আপনি? অভিমন্যু? এই যে অভিমন্যু, চেনেন আপনি একে? এ তো এ তো কি? এটা হতে পারে না, তাও 9 বছর পর। 9 বছর আগে কি হয়েছিল? তুমি কি করে জানলে অভিমন্যুর ব্যাপারে? বলো কার্তিক, কে এই অভিমন্যু? শুধু আমি না, তনুজ অভিমন্যুকে জানতো, তাও আবার আর খুব ভালো করেই জানতো। কি? 9 বছর আগেকার কথা। অভিমন্যু আর তনুজ তার বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছিল মালুয়া। ওখানে প্রীত খুন হয়ে গেছিল। প্রীতের খুন? হ্যাঁ, প্রীত আমাদের সবার খুব ভালো বন্ধু ছিল। তারপরে কি হলো? তারপর কোর্টে কেস চলেছিল। অভিমন্যু আর তনুজ দুজনে সাক্ষী দেয়। কেস মিটে গেছিল, আর তারপর থেকে দুজনে একে অপরের মুখ কখনো দেখেনি। কবে, কত তারিখে হয়েছিল প্রীতের খুন? 9 বছর আগে স্যার, নভেম্বর 2000-এ। নভেম্বর 2000? পেয়ে গেছি স্যার। নভেম্বর 2000, লোহানাতে পিকনিকের মাঝখানে প্রীত নামে এক ছেলেকে খুন করা হয়েছে। তনুজ, অভিমন্যু আর রোশন, এই 3 জনের সাক্ষীতে সৌভিক বলে একজন লোককে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রীতের লাশ খুঁজে পাওয়া যায়নি। সৌভিকের বক্তব্য যে তার কিছু মনে নেই, কারণ ওর অসুখ আছে এই ধরনের। তার মানে ছবিতেই মনে না থাকার রোগ থেকেই প্রীতের খুন করলো? হ্যাঁ, এরকমই কিছু লেখা তো আছে। সৌভিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, আর কয়েক বছর বাদে তার মৃত্যু হয়। স্যার, এটা কোথাও সৌভিকের কোনো বন্ধু বা আত্মীয় নয় তো, যে এই সাক্ষীদের উপর বদলা নিচ্ছে? হতে পারে, কিন্তু এতদিন কোথায় ছিল? 9 বছর পরে কেন সে প্রতিশোধ নিচ্ছে? স্যার, সৌভিকের ফ্যামিলি সম্পর্কে কিছু লেখা আছে? না, সৌভিকের মৃত্যুর পর ওর বাড়ির লোকজন এই দেশ ছেড়ে বরাবরের মতো বিদেশে চলে গেছে। স্যার, তনুজ তো মরে গেছে, অভিমন্যুও নিখোঁজ।
এই সময় কমপক্ষে রোশনকে সাবধান করে দিতে পারি। হতে পারে যে ওরও প্রাণীর ঝুঁকি রয়েছে। গুড আইডিয়া স্যার। তোমরা দুজনে যাও আর পুলিশ রেকর্ডস দেখে ওদের দুজনের ঠিকানা বের করো। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার ওই মোমের গুলি আর বাক্সের ধাঁধা এ দুটো সলভ করা বাকি আছে স্যার। মোমের গুলি তো সাধারণত ইউজ করা হয় শুটিং প্র্যাকটিসে। হ্যাঁ, আর একটা বাক্স যার উপরে গান পাউডার ছিল আর বিষাক্ত লেড পার্টিকলস। তো এমন কোন জায়গা হতে পারে যেখানে পড়ে থাকা বাক্সের উপরে এই গান পাউডার আর লেডের পর্দা জমে যায়? মোমের গুলি শুটিং এর প্র্যাকটিসের জন্য, কৌটো যার ওপর গান পাউডার আর বিষ মাখানো লেড পার্টিকলসে। শুটিং রেঞ্জ, শুটিং রেঞ্জ, ইয়েস অভিজিৎ, শুটিং রেঞ্জ যেখানে মোমের গুলি ব্যবহার করে শুটিং এর প্র্যাকটিস করা হয়। আর এই শুটিং রেঞ্জটা ইনডোরেই হবে স্যার। একদম ঠিক। যেখানে হাওয়া টাওয়া ঢোকে না, সেজন্য ওই বাক্সটার উপর গান পাউডার আর ওই বিষাক্ত লেড পার্টিকলস জমতে থাকে। রাইট স্যার। ডক্টর সালুকের সাথে দেখা করে এলাম। এই নিন ড্রাগসের রিপোর্ট। মেটামেথোমাইন স্যার, এই ড্রাগসটাকে গগো বলা হয়। এটা নতুন আর বেশ দামি ড্রাগ স্যার। দামি ড্রাগ মানে তো বেশি লোক বিক্রি করবে না এটাকে। একটা কাজ করো, তোমরা গিয়ে খোঁজ করো এই শহরে কোথায় কোথায় এই গগ, এই ওষুধ বিক্রি করা হয়। সেটার সূত্র ধরেই আমরা অভিমন্যুর কাছে পৌঁছতে পারি। আচ্ছা ফেডরিক, খোঁজ নাও কোথায় কোথায় শুটিং রেঞ্জেস আছে এই অঞ্চলে, ইনডোর শুটিং রেঞ্জেস, বন্ধ ঘরের মাঝে। আটটা তো বেজে গেছে, আসবে তো? কাজের লোক আসা তো উচিত। আর এটা নয় তো? হ্যাঁ এটাই এটাই। এক্ষুনি ধরে আনছি ওটাকে। চলো দিঘায়। কি স্যার, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন একেবারে। খবর এনেছিস? মুন্না খবরই আজ পর্যন্ত খালি হাতে এসেছে স্যার। শাবাশ। হ্যাঁ, এবারে তুই একটু বলতো যে গগ নামের ড্রাগটা কোথায় পাওয়া যায়? গগের নেশা খুব দামি নেশা স্যার। এটা কেনা আর বিক্রি করার সবার কাজ নয় স্যার। এই এরিয়ায় মাত্র একজনই আছে যে এটার কেনা বেচা করে স্যার। কে? কি নাম ওর? ওর আসল নাম তো আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ, নেশার দুনিয়ায় তাকে মন্টি নামে সবাই চেনে। মন্টি? কোথায় পাওয়া যাবে মন্টিকে? স্যার, ওই হলো মন্টি। ওকে, আমি তোমাকে তো একটু পরে ফোন করছি সোনা। আর এরকম করছো কেন বাবু? আমি তো কথা বলছি তোমার সঙ্গে সোনা, রাখো। মন্টি? হ্যাঁ স্যার, মন্ডে বলুন কি লাগবে? ওই একটু পাওয়া যাবে নাকি? মাল? কেন মুড অফ করছেন স্যার? কিছু খাবার হলে খান না। ড্রিঙ্ক করতে আসেনি এখানে। তাহলে বেকার এখানে কি করতে এসছেন? চলুন জান এখান থেকে। বাট চলো ভাই চলে যাই, এখানে গগ পাওয়া যাবে না। আমি যদি গগ না পাই এখান থেকে আমি যাব না। না, বেশি গগ নেওয়া ঠিক না, বেশি গগ উচিত না নেওয়া। কাকা একদম ঠিক কথা বলছে, বেশি নেশা করা উচিত নয়। এই আমাকে আঙ্কেল বললি তুই? আপনাকে তো কাকার মতোই দেখতে। আরে আমি বললাম না এটা এটা বাউলবাজ গগ নেই এর কাছে। টাকা ঢাললে না আমাকে যে কেউ গগ দিয়ে আরে দেবে। না না, রাখ টাকা রাখ,
অন্য কোথাও নিয়ে নেবো, এর কাছ থেকে পাবো না। বলুন কতটা চাই? এই টাকায় যতটা হবে দিয়ে দাও। কিন্তু কাউকে বলবেন না, নাহলে কিন্তু এই সিআইডির মামারা না কুত্তার মতো পেছনে পড়ে যায় আমাদের। আসুন। কি বললি তুই? হ্যাঁ, সিআইডি কে কুত্তা বললি, মামু বললি? হ্যাঁ, আরেকবার নাড়িয়ে দে, আমাকে আঙ্কেল বলেছে। বল। হ্যাঁ? আমি তো মজা করছি। মজা করে? কখনো মজা করেও বলবি না, বুঝলি? আমি আজকের পর কারোর সাথে মজা করবো না স্যার। স্যার আপনার পায়ে পড়ছি স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। চল ঠিক আছে, তোকে ছেড়ে দেবো আমরা। তার আগে একটা কাজ করে দে। পুরো হাড় করতে ভেঙে দিয়েছেন স্যার, এখন আর কি বেঁচে আছে? ওপর থেকে মাথাটাও ঠান্ডা হয়ে গেছে। এটা দেখ, একে চিনিস? স্যার এই অভিমন্যু একে আপনি কোথায় পেয়েছেন স্যার? একে পাইনি আমরা, খুঁজছি এখনো। এর নাম্বার আছে না তোর কাছে? ফোন লাগা একে। স্যার ফোন নাম্বার তো আছে, কিন্তু তোলেই না তো স্যার। তুই আরেকবার ট্রাই করে বল যে তোর ধান্দাটা এখন একটু ঠান্ডা আছে, তুই ওকে ড্রাগস দেওয়ার জন্য তৈরি আছিস। চল স্যার ফোন কর। আগের মালের টাকাই ঠিকঠাক পাইনি, তার উপর আরো ড্রাগস। আরে তুই ফোনটা করতো এক্ষুনি, ওকে বল তুই এমনি দিয়ে দিচ্ছিস, দৌড়ে চলে আসবে ও। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, এটা রওশনের বাড়ি তো? রওশন? আগে হ্যাঁ, ওনাকে একটু ডেকে দেবেন যদি বাড়িতে থাকেন তো। আচ্ছা আপনারা ভিতরে আসুন প্লিজ। রওশন তো এখন আর বেঁচে নেই। কি বলছেন? তাহলে আপনি কে? আমি ওনার স্ত্রী সামারা। 6 মাস আগে উনি মারা যান। ও সরি। আচ্ছা, কিভাবে মৃত্যু হয়েছিল ওনার? একটা মেয়ের জন্যে। আসলে আমাদের তীরন্দাজের বরাবরই খুব শখ ছিল, সারাক্ষণই প্র্যাকটিস করতে চলে যেতেন। কি জানি সেদিন কি হয়ে গেল, তীরটা নিশানায় না গিয়ে সোজা ওনার বুকে লেগে যায়। আর আপনি প্রীতের ব্যাপারে কিছু জানেন? প্রীত? সেই প্রীত যে খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, ওই প্রীতেরই কথা বলছি। আপনার স্বামী সাক্ষী দিয়েছিল ওই কেসে তনুজার অভিমন্যুর সাথে। কিন্তু ও তো 9 বছর আগের কথা, তাই না? হ্যাঁ, তনুজকে খুন করা হয়েছে। কেউ ওকে গুলি করে মেরেছে। একদিন আমার রওশনের একটা পুরনো ডায়েরিতে ওই পিকনিকে যাওয়ার একটা ফটো পেয়েছিলাম। কি ছিল ওই ফটোটাতে? আমি যখনই ওই ছবিটা দেখার চেষ্টা করি, রওশন আমার হাত থেকে ওই ছবিটা নিয়ে নেয় আর ওটাকে পুড়িয়ে দেয়। আচ্ছা, কোন জায়গাটার নাম বললেন আপনি পিকনিকের? মালোহা। মালোহা? পিকনিক গিয়েছিল মালোহাতে, কিন্তু রিপোর্টে লেখা আছে লোহানা। লোহানা কেন? কেন লিখেছে এরকম ভুল রিপোর্ট, যখন এরা গিয়েছিল মালোহা? থ্যাংক ইউ মন্টি ভাই, আমি ভাবলাম কি তুমি আমায় মেরেই ফেলবে। দাও না ভাই, আমি না হলে মরে যাবো যে। আরে ড্রাগস নিলে তাও মরবি, আর না নিলে তো মরবি, কিন্তু মরার আগে কিন্তু আমার টাকাটা দিয়ে যাস কিন্তু ভাই। আবে মরার আগে টাকা নিশ্চয়ই দিয়ে দিবি।
এরা কারা? এনারা কারা? আমার শ্বশুর বাড়ির লোক ভাই আমার বিয়ে করিয়েই ছাড়বে। এর স্ত্রী একদম সুখী নয়, কান্নাকাটি করছে, তাই না? তোমার কি অসুবিধা? তোমার কি মনে হয়? হ্যাঁ, বলবো আমার কে? হ্যাঁ? বলবো আমার কে? হ্যাঁ? আরে আরে আস্তে দয়া, মরে না যায় কোথাও। ওই, আরে আরে এই, এই, কি অভিমন্যু অজ্ঞান হয়ে গেছে? ইয়েস স্যার, অনেকদিন ধরেই ও ড্রাগস নেয়নি, সেই জন্য ওর উইথড্রল সিমটমস হয়েছে। এখন কি করা যায় স্যার? অভিমন্যুর জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে হবে নাকি? না ফেডরিক, প্রথমেই আমাদের জানতে হবে এই মালোহা আর লোহানার রহস্যটা কি। সত্যি স্যার, বড় অদ্ভুত ব্যাপার। পেপারে ছাপা হয়েছিল যে এই দুর্ঘটনাটা ঘটেছিল লোহানাতে, আর কার্তিক আর ওর বন্ধু বলছে যে প্রীত খুন হয়েছিল মালোহাতে। স্যার, এরকম হতে পারে যে নিউজ পেপারে ভুল খবর ছাপা হয়েছে, কেননা সামারা নিজের চোখে মালোহা লজের ছবি দেখেছে। আর স্যার, এই তীর দিয়ে রোশনের মৃত্যুর ব্যাপারটাও ঠিক জমছে না। আমার তো মনে হচ্ছে ওকেও খুন করা হয়েছে, আর খুনি একই ব্যক্তি। অভিজিৎ, এই সমস্ত প্রশ্নের উত্তর ওই মালোহার লজেই পাবো। তার আগে তো আমাদের এটা জানতে হবে, যদি প্রীতের লাশ থেকে থাকে তাহলে গেল কোথায়? আরে মালোহা লজ তো ভূতের বাংলো হয়ে গেছে। হ্যাঁ, 9 বছর ধরে কোথাও কেউ না এলে একটা সুন্দর জায়গাও ভয়ঙ্কর লাগতে শুরু করে। অভিজিৎ, এখানে একটা বাক্স পড়ে আছে। আরে এটাই তো তালা লাগানো, তার মানে কিছু গন্ডগোল আছে। সমস্ত জিনিস খোলা পড়ে রয়েছে, শুধু এই ট্রাঙ্কটাতেই তালা লাগানো। কঙ্কাল, জামা কাপড় দেখে তো মনে হচ্ছে কোনো পুরুষ। ঠিক আছে ডক্টর, ওকে, থ্যাংক ইউ। কি বললো সালুকে? স্যার, ডেন্টাল রেকর্ড ম্যাচ হয়ে গেছে, আর ওই কঙ্কালটা প্রীতেরই। মানে ব্যাপারটা পরিষ্কার, প্রীতের মৃত্যু মালোহাতেই হয়েছিল, লোহানাতে নয়। আর সৌভিক গ্রেপ্তার হয়েছে লোহানাতে। তাহলে ও খুন করে ওখান থেকে পালিয়ে গেছে, ধরাও পড়েছে। কিন্তু স্যার, সৌভিক তাহলে বললো না কেন যে প্রীতের লাশটা কোথায় আছে? আর এটা তো হতে পারে সৌভিকের, মানে যখন ওর মাথায় চোট লাগে তখন ও খুন করেছে, হয়তো সেই জন্যই ওর মনে পড়ছে না। বা হয়তো ও ভয় পেয়ে গেছিল, ও ভেবেছিল হয়তো লাশটা পাওয়া গেলে ও গ্রেপ্তার হয়ে যাবে। স্যার, শহরের প্রতিটা শুটিং রেঞ্জের লিস্ট নিয়ে এসেছি স্যার। মাত্র 4টে ইনডোর শুটিং রেঞ্জ আছে। গুড, তোমরা 4টে শুটিং রেঞ্জে গিয়ে খবর নাও। স্যার। হ্যালো, আচ্ছা, অভিমন্যুর হুঁশ ফিরে এসছে? ঠিক আছে, আমরা আসছি। আরে লাইট অফ কেন? অভিমন্যু এ কোথায় গেল? আরে 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 কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? উঠুন, ওঠো। উঠুন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? কে মারলো তোমায়? জানি না স্যার, আমি তো অভিমন্যু বাবুকে ওষুধ দিতে এসেছিলাম, ওই সময় পিছনে কেউ পিছন থেকে কেউ মাথায় জোরে আঘাত করলো। আমি কিছু জানি না কি হয়েছে স্যার। কে মেরেছে? কে মেরেছে আপনাকে? অভিমন্যু মেরেছে? না স্যার, অভিমন্যু বাবু তো বিছানায় শুয়েছিল স্যার। স্যার, তাহলে নিশ্চয়ই কেউ অভিমন্যুকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। হ্যাঁ, সেজন্যই ও ঘরের লাইটটা অফ করে দিয়ে একে মারলো আর অভিমন্যুকে নিয়ে চলে গেল।
যেই এই কাজটা করেছে বেশি দূর যেতে পারেনি। চলো লেটস গো। বেঁচে গেছি। ভীষণ ব্যথা না? কোথায় কোথায় ব্যথা হচ্ছে? এদিকে না এদিকে? টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম স্যার। কে দিয়েছিল টাকা? হ্যাঁ? একজন মহিলা, কোন মহিলা? চিনি না তাকে, ডক্টর সেজেছিলেন তিনি। ও কি করেছে? হ্যাঁ, কি করেছে? অভিমন্যুকে নিয়ে গেছে গাড়িতে, আর আমি শুধু গাড়িতে পৌঁছতে সাহায্য করেছিলাম। কোথায় নিয়ে গেছে অভিমন্যুকে? কিছু বলেছে তোমাকে? জানি না স্যার, লাল রঙের গাড়ি ছিল ওনার। আমি জানি কোথায় নিয়ে গেছো অভিমন্যুকে। মহিলা এখানেই কোথাও থাকবে। ছড়িয়ে যাও সবাই, খোঁজো ওকে। অভিমন্যু? এ তো এখনো অজ্ঞান হয়ে আছে। এই, এই কোনো চালাকি করবেন না, এইবার এতে ভ্যাক্স বুলেট না, আসল বুলেট আছে। দেখো, পাগলামি করো না, বুঝলে? তুমি বাঁচতে পারবে না। বন্দুক নিচে করো। এই অভিমন্যুকে তো আমি আগেই মেরে দিতাম, কিন্তু আমি এর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম, যাতে ও মরার আগে জেনে যেতে পারে যে ও কেন মরছে আর কে ওকে মারছে। আমি তো জানতাম যে আপনারা এখানে আসবেন নিশ্চয়ই। আর হ্যাঁ, আপনাদের ওই এসিপি স্যার কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। আহ! আহ! এসিপির সাথে দেখা করবি তুই? একটা নয়, দুটো নয়, তিনটা খুন করেছো। পাগল হয়ে গেছো তুমি, পাগল। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এর কারণ এরা তিনজন, ওই তনুজ, রোশন আর এই অভিমন্যু। সেটা কিভাবে? সবিক আমার হবু বর ছিল, আর ওর মৃত্যুর কারণ এরা তিনজন। এই তিনজনই ওর মৃত্যুর কারণ। আমি সৌভিককে মারিনি। কিন্তু জেলে তো ও তোমাদের জন্যই গেছিল না? যদি তোমরা মিথ্যে সাক্ষী না দিতে, তাহলে ও জেলে যেত না, আর না ও মারা যেত। আপনি জিজ্ঞেস করুন ওকে। কিরে, এটা সত্যি? না 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 না। পালাচ্ছিস কোথায়? হুম? আমরা এই প্রীতকে খুন করেছিলাম আর সৌভিকের উপর দোষ চাপিয়েছিলাম। কেন এসব তুমি কেন করেছো? হ্যাঁ, সৌভিকের ভুলে যাওয়ার দোষ ছিল। যখন আমরা প্রীতকে খুন করেছিলাম, ওই সময় সৌভিক শুয়েছিল, তখন আমরা ওর হাতে রক্তটা লাগিয়ে দিই। তারপর কি হলো? তারপর সকালবেলা যখন ওর ঘুম ভাঙলো, তখন আমরা এমন বোঝালাম ওকে যে ও রোগের বশে ও প্রীতকে খুন করে দিল। আর আমরা ওকে জিজ্ঞেস করলাম
যে ও লাশটা কোথায় লুকিয়ে রেখেছে। যদিও যদিও ওই লাশটা আমরাই লুকিয়ে রেখেছিলাম। লজ্জা করেনি তোমার? নিজের বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়েছিলে। কি করতাম আমরা বলুন? আমরা যে জেলে যেতে চাই না। আর শুধু এটাই নয়, তারপর তোমরাই সৌভিককে লোহানা পাঠিয়ে দিয়েছিলে এটা বলে যে তোমরা ওকে পুলিশের থেকে বাঁচাবে, আর আর আবার তোমরা ওর পিছনে ছুরি মারলে আর আদালতে মিথ্যে সাক্ষী দিলে। কি করব বলো? আমাদের ধরা পড়ে যাওয়ার ভয় যে ছিল, এর জন্য আদালতে আমরা মিথ্যে সাক্ষী দিয়েছি যাতে সৌভিকের শাস্তি হয়, আর এই কেসটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। অভিমন্যু, তোমার তো ফাঁসি হবে। আর বন্দনা, তুমি দুটো খুন করেছো, তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। যখনই কোথাও কোনো খুন হয় আর এটা জানা যায় না যে খুন কে করেছে, তখন 3-4টে জিনিস একসঙ্গে মাথায় খেলতে থাকে। সবার আগে এইটা যে লাশটা কার। যদি এইটা জানা যায় যে লাশটা কার, তাহলে খুনিকে ধরা একটু সহজ কাজ হয়ে যায়। তারপর মৃত্যু কবে হয়েছে। যদি মৃত্যুটা সদ্য হয়ে থাকে তাহলে তাহলে এটা জানা যায় যে মৃত্যু কবে হয়েছে, কটার সময় হয়েছে। কিন্তু যদি খুন 2-3 দিন আগে হয়ে থাকে, অথবা লাশের অবস্থা এমন যে লাশটাকে চেনা যাচ্ছে না, অথবা লাশের কঙ্কাল বেরিয়ে যায়, তাহলে ডক্টর সালুখের মতন মানুষেরও নাক থেকে ঘাম বেরোতে শুরু করে। মাথার ঘাম পায়ে ফেলতে হয় এটা জানবার জন্য যে মৃত্যুটা হলেও হয়েছে কবে। আর যখনই আমরা মৃত্যুর সময়টা জানতে পারি, আমরা এটা খোঁজা শুরু করে দিই যে মৃত্যুর সময় সেই লোকটা কোথায় ছিল। আর যখনই জানতে পারি যে কোথায় ছিল, ওখানকার সমস্ত লোকজনদেরকে কড়া ইন্টারোগেশন করা শুরু করে দিই। এই কেসে একটা মেয়ে ফেসে গেছিল। মেয়েটা খুব পরিচিত জার্নালিস্ট ছিল। বড় বড় লোকের হালুয়া টাইট হয়ে যেত শুধু ওর নাম শুনে। কিন্তু একদিন খেলা ঘুরে গেল। ও একটা বিরাট বড় লোকের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ফেলে, আর যে লোকটা ওকে সাহায্য করছিল চ্যালেঞ্জটা নিতে, সে গায়েব হয়ে গেল। তার লাশ পাওয়া গেল। আর কোথায় পাওয়া গেল আপনি নিজে শুনলে অবাক হয়ে যাবেন। ওই মেয়েটার, যাই হোক, আপনি নিজেই দেখে নিন কি করেছিল ওই মেয়েটা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অতি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কোম্পানি আপনাদের সবার মধ্যে একটা নতুন কোল্ড ড্রিঙ্ক লঞ্চ করতে চলেছে। আর আমার স্থির বিশ্বাস, একবার আপনি যদি আমাদের এই কোল্ড ড্রিঙ্কে চুমুক দেন, তাহলে অন্য কোনো কোল্ড ড্রিঙ্ককে আপনি ছুঁয়েও দেখবেন না। আর এই কোল্ড ড্রিঙ্কসের নাম হলো চিলস। মিস্টার কুমার, আপনার এই কোল্ড ড্রিঙ্কস মার্কেটে কবে আসছে? এই কোল্ড ড্রিঙ্কটাকে আমরা মার্কেটে 2 সেপ্টেম্বর মানে 2রা সেপ্টেম্বরে লঞ্চ করব। এটা আমার স্থির বিশ্বাস, এই কোল্ড ড্রিঙ্কটা মার্কেটে আসলেই হইচই ফেলে দেবে। সমস্ত বাজে কথা, এসব বাজে কথা সমস্ত। আমি নিজের প্রাণ দিয়ে দেবো। কিন্তু আপনি আপনার প্রাণ কেন দিতে চাইছেন? এই রাকেশ কুমার যে পাপ করছে না, এই পাপের ভাগিদার আমি কখনোই হতে চাই না। মিস্টার কুমার, আপনি এই লোকটাকে চেনেন? এটা কে? আমি একে চিনি না। তাহলে কোন পাপের কথা বলছে? আমি বলছি না, এই উল্টোপাল্টা কথা বলছে, আমি একে চিনি না। বাজে কথা বলছি আমি বাজে কথা বলছি না। তাহলে এই দেখ, ঝুলে পড়লো তো। কি করছে? বাঁচাও কে? আরে তুলে ধরো, মইটা নিয়ে এসো তাড়াতাড়ি। আরে ধরো, শক্ত করে ধরো। থ্যাংক গড, বেঁচে গেল। কি জানি কোথা থেকে চলে এসেছিল এই পাগলটা। এ পাগল নয়, মিস্টার রাকেশ কুমার এনাকে খুব ভালো করে চেনেন।
এ তো রষ্টি দেবী, আওয়াজ আপ থেকে রিপোর্টার। আপনারই ফ্যাক্টরিতে কাজ করেন তাই নাই নি? মনে করিয়ে দিই, এনার নাম ধর্মেশ। স্যারের ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করে, কার কার দিকে নজর রাখবেন? শুধু মিস্টার রাকেশ কুমার আর এই ধর্মেশই জানতো যে এই কোল্ড ড্রিঙ্কসে পেস্টিসাইড আছে। কি কোল্ড ড্রিঙ্কসে পেস্ট্রিসাইড? আগে হ্যাঁ, আজকের পর এনারা আমাদের দেশের জনগণকে পোকা মারার বিষ খাওয়াতে যাচ্ছিল। এসব এসব উল্টোপাল্টা বলছো, সব মিথ্যে। আমার কাছে ফাইলটা আছে যাতে এই কোল্ড ড্রিঙ্কটা বানানোর ফর্মুলা লেখা আছে, সিক্রেট ফর্মুলা। আর এই ফর্মুলাতে পরিষ্কারভাবে লেখা আছে যে এই কোল্ড ড্রিঙ্কে পেস্টিসাইডস আছে। আপনারা দেখতে পারেন। রাকেশ কুমার মুর্দাবাদ! 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 রষ্টি দেবী জিন্দাবাদ! রষ্টি দেবী জিন্দাবাদ! বাহ রশনি, তুমি তো রাকেশ কুমারের ব্যান্ড বাজিয়ে দিয়েছো। হ্যাঁ? এটা তো কিছুই না রাহুল, রাকেশ কুমারকে একদিন আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। কেন বড় লোকদের সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছ? এইসব মানুষদের সাথে পাঙ্গানি বলি তো। এক মিনিট। হ্যালো হ্যালো মিস্টার রাকেশ, কেমন আছেন আপনি? আমার সাথে দেখা করতে চান? কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে দুটোই দেখা করছি। আসুন আসুন রশ্মি দেবী, কখন থেকে আপনার রাস্তার দিকে তাকিয়ে আমরা বসে রয়েছি সবাই। আবার মিডিয়াকে ডেকেছেন? কাল যা হলো যথেষ্ট ছিল না? না, ওটা যথেষ্ট নয়, কিন্তু যা হবে তা এখন হবে, সবার সামনে। আমি বলেছিলাম না তোমায় ঠিক সময় পৌঁছে যাব? ঠিক কারেক্ট টাইমে এন্ট্রি মেরেছেন আপনি। রাকেশ কুমারকে বরবাদ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমার টাকার কি হলো ম্যাডাম? টাকার চিন্তা করো না, টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? হে, এটা তো আমি। শুনলেন তো আপনারা? এসব কি রশনি? ধর্মেশকে টাকা দিয়েছিলে তুমি? আমি মানছি যে আমি ধর্মেশকে টাকা দিয়েছি, কিন্তু আমি যা করেছি এই লোকটার মুখোশ খোলার জন্য করেছি। এ অনেক টাকা নিয়েছে কারোর থেকে, আমার কোম্পানির নাম বদনাম করার জন্য। আর হতে পারে এখনো ওর গাড়িতে কিছু টাকা পড়ে রয়েছে, চেক করে নিন আপনারা। আমি কারোর থেকে কোনো টাকা নিইনি। যদি তুমি টাকা না নিয়ে থাকো তাহলে এতে ভয় পাওয়ার কি আছে? আমি কোনো টাকা নিইনি। যদি আপনাদের আমার গাড়ি চেক করতে হয় চলুন চলুন, নিন চেক করে নিন। গাড়িতে তো কিচ্ছু নেই কুমার স্যার। ডিকিতে নিশ্চয়ই কিছু আছে, চেক করো। ডিকি? আসুন। আমি খুন করিনি, প্লিজ, আমি খুন করিনি। রোশনি, যদি তুমি ওকে খুন না করে থাকো তাহলে নিশ্চয়ই এরকম হয়েছে যে ও নিজে আত্মহত্যা করলো আর ও নিজেই গিয়ে তোমার গাড়ির ডিকির ভেতর শুয়ে পড়লো, তাই না? স্যার, সেটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি জানি না ওই লাশটা আমার ডিকিতে কি করে এলো। আমি বলছি, ধর্মেশ তোমার লোক ছিল, কাজ শেষ হয়ে যাবার পর তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু মাঝখানে তোমার কপাল আটকে দিল, দুর্ভাগ্য, যার জন্য তুমি ধরা পড়ে গেলে। নয়তো কেউ তো জানতেও পারতো না। কিন্তু স্যার, আমি কেন ওকে মারতে যাব? কারণ তুমি জানতে পেরেছিলে যে ধর্মেশ তোমার আর ওর কথাগুলো রেকর্ড করেছিল। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো জানতাম না যে ও আমাদের কথা রেকর্ড করছে। তাশা, ইয়েস স্যার। এখনই সব জানা যাবে, সব কিছু প্রকাশ পাবে। স্যার, কিছু জানা গেল? হ্যাঁ, বলো কিভাবে মেরেছো ওকে? বিষ দিয়ে। বিষ দিয়ে? হ্যাঁ, কিরকম বিষ দিয়ে? জিলোমরফিন। এটা আবার কি বিষ? জিলোমরফিন এত ভয়ঙ্কর বিষ যে সাপের বিষও লজ্জা পায়। ধর্মেশের মৃত্যু রাত্রির বেলা 11টা সাড়ে 11টার মধ্যে হয়েছে। কালকে রাতে 11টা সাড়ে 11টার মধ্যে তুমি কোথায় ছিলে? আমি নিজের বাড়িতেই ছিলাম।
প্রেস কনফারেন্সের পরে সোজা বাড়ি চলে যাই। প্রেস কনফারেন্সে আর যারা যারা ছিল তারা বলেছে যে যখন তুমি ওখান থেকে বেরোলে তোমার সঙ্গে ধর্মেশও ছিল, হ্যাঁ কি না? ছিল, কিন্তু আমি ওকে রাস্তাতেই ছেড়ে দিয়েছিলাম। কটার সময়? ওই প্রায় 8টা, 8:30 নাগাদ। তার মানে হচ্ছে ধর্মেশের মৃত্যুর 3 ঘন্টা আগে। আগে হ্যাঁ। আর তোমার কার, ওটা কোথায় ছিল সেই সময়? যখন আমি বাড়িতে ছিলাম তখন গাড়িও তো বাড়িতেই থাকবে। এক্স্যাক্টলি, তুমি বাড়িতে ছিলে, তোমার কার বাড়িতে ছিল, তাহলে ওই লাশ তোমার গাড়িতে গেল কি করে? স্যার এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি জানি না ওই লাশটা আমার গাড়িতে কি করে এলো। স্যার বোধহয় লাশের কাছে চাবি ছিল এনার গাড়ির, নিজে থেকেই খুলে ডিকির মধ্যে বসে গেছে। হ্যাঁ স্যার, হতে পারে এটা রাকেশ কুমারের কোনো ষড়যন্ত্র। আচ্ছা, এখন এই রাকেশ কুমারের নামটা মাঝখানে কেন ঢোকাচ্ছ? হ্যাঁ স্যার আপনি একবার নিজেই ভাবুন, ও কেন সবার সামনে বলবে গিয়ে একবার গাড়ির ডিকিটা খুঁজে দেখো? কেননা ও এটা জানতো যে আমার গাড়ির ডিকিতে লাশ আছে। হতে পারে লাশটা ওই রেখেছিল। স্যার আমি ভেবেছি ডিকিতে শুধু টাকাই আছে, কারণ যারাই আমার পিছনে লেগেছে তারাই আমাকে ফাঁসানোর জন্য 100% একে টাকা দিয়েছে। আমি শুধু এটাই ভেবেছি স্যার। আমি কিভাবে জানবো আসলে ও খুনি? খুনি আমি না, খুনি আপনি। লাশটা আপনি লুকিয়েছেন, আপনি। স্যার সেই একই কথা, ও নিজেই গাড়ি চালিয়ে সবার সামনে এলো, তাও নিজের বাড়ি থেকে। লাশটাও তাহলে নিজের বাড়ি থেকে নিয়ে এসছে। আমি কিভাবে গাড়ির মধ্যে লাশটা রাখবো বলুন স্যার? কি হলো? সত্যি কথা বলছে? হ্যাঁ, কিন্তু স্যার এটাও তো হতে পারে না, যখন গাড়ি আমার বাড়ির বাইরে ছিল তখন এই ডিকিতে লাশটা রেখে দিয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে যে সকালে যখন ডিকি খুললে বাড়ি থেকে বেরোবার আগে তখন ডিকি খালি ছিল, রাইট? হ্যাঁ, খালি তো ছিল। দেখেছেন স্যার, দোষটা সেই আমার উপর দিচ্ছে। কি রোশনি দেবী, এবার তো বলে দিন ডিকিতে লাশ কোথা দিয়ে এলো? স্যার ইনি লাশটা রেখেছিলেন, ইনি। স্যার এখনো একই কথা বলে যাচ্ছে। স্যার আপনিই বলুন, আমি কি করে জানবো ও রাস্তায় কোথায় কোথায় দাঁড়িয়ে ছিল? মনে পড়েছে স্যার, আমি রাস্তায় 2 মিনিটের জন্য গাড়িটা দাঁড় করিয়েছিলাম। কোথায়? পেট্রোল পাম্পে। কোন পেট্রোল? স্যার ওই যে ওইখানে। বলো। ও ওইখানে, এইদিকে। এখানে? এইখানে। হ্যাঁ এইখানে। এখানে? স্যার আমি আমার গাড়িটা এখানে পার্ক করেছিলাম। এখানে গাড়ি দাঁড় করিয়েছিলে? আর এই এটিএমটা কোথায়? ওই যে ওইদিকে। এটিএম ওখানে আর গাড়ি এখানে। আচ্ছা রোশনি, একটা কথা বলো, তুমি এখানে এটিএম থেকে টাকা তুলতে এসেছিলে নাকি এখানে পেট্রোল ভরতে এসেছিলে? স্যার পেট্রোলও ভরিয়েছিলাম তো। আমি যখন ক্রেডিট কার্ড বের করলাম পেমেন্টের জন্য তখন এরা বললো ক্রেডিট কার্ড মেশিন চলছে না। তখন আমি গাড়িটা এখানে পার্ক করি আর এটিএমে গিয়ে টাকাটা তুলি। মানে হচ্ছে তুমি গাড়ি থেকে নামলে আর ওইদিকে এটিএম অবধি গেছিলে? হ্যাঁ। খানিকক্ষণের জন্য গাড়িটা ফাঁকা ছিল। আচ্ছা, তুমি এটিএম থেকে টাকা বের করে নিয়ে আবার গাড়িতে ঠিক কতক্ষণের মধ্যে পৌঁছেছিলে? এই প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট? স্যার হতে পারে যখন আমার গাড়ি এখানে পার্ক ছিল ওই 2-3 মিনিটের মধ্যেই কেউ এসে গাড়িতে লাশ রেখে দিয়েছে। সবার সামনে কেউ গাড়িতে লাশ কি করে রাখতে পারে? দেখো রোশনি, আমাদের সময় নষ্ট করো না, যা কিছু ঘটেছে সত্যি করে বলো। স্যার আমি সত্যি বলছি, আমি টাকা তুলেছিলাম। তুমি কালকে টাকা বার করেছিলে? হ্যাঁ। তাহলে তার রসিদ দেখাও। রশিদ? হ্যাঁ, এটিএম এর রসিদ দেখাও। না স্যার, রশিদ তো নেই, ওটা তো আমি ফেলে দিয়েছি। আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বার থেকে তুমি টাকা তুলেছিলে। স্যার এখন ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে গেছে। এটা দেখুন রোশনি ম্যাডাম, আমার মনে হচ্ছিল যে আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু এখন আপনার বাঁচা খুবই মুশকিল। স্যার আমি একজন জার্নালিস্ট, আমি দেশের অপরাধীদের ধরিয়ে দিয়েছি, ওদের মুখোশ খুলে দিয়েছি, আর এখানে আপনারা উল্টে আমাকেই ফাঁসাচ্ছেন। আচ্ছা, যে রাতে ধর্মেশের খুন হয়েছিল কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে বললাম না, আমি নিজের বাড়িতে ছিলাম। না, বাড়িতে ছিলেন না? না, আমি নিজের বাড়িতেই ছিলাম। মিথ্যে! তুমি ওই সময় বাড়িতে ছিলে না। রাত্রি 10:30টার সময় তুমি গার্ডেন রেস্টুরেন্টে গিয়েছিলে আর ওখানে 3000 টাকার খাবারও খেয়েছিলে। এই হলো তোমার ব্যাংক স্টেটমেন্ট, এই দেখো।
আমাকে ক্ষমা করে দিন, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি ভুল করে ফেলেছি, আমি আপনাদেরকে মিথ্যে বলেছি। সেই দিন রাতে প্রেস কনফারেন্সের পর আমি আর ধর্মেশ একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য গেছিলাম। আর ওখানে ধর্মেশের খাবারের সঙ্গে তুমি বিষ মিশিয়েছো? না না না, আমি এরকম কিচ্ছু করিনি। আমরা ওখানে খাবার খেলাম আর তারপর আমি ধর্মেশকে ওর বাড়িতে ছেড়ে দিলাম। কটার সময়? এই প্রায় 11:15 হবে হয়তো। ধর্মেশের মৃত্যু হয়েছে 11টা থেকে 11:30টার মধ্যে। মানে মৃত্যুর আগে যে ব্যক্তির সঙ্গে ও শেষবার দেখা করেছিল আপনি সেই ব্যক্তি। স্যার, এটাও তো হতে পারে তাই না, যে ওর বাড়িতে আগে থেকে কেউ লুকিয়েছিল? এই ধর্মেশ থাকতো কোথায়? কি পুরো ঘরটাই তো তছনছ করা হয়েছে। মনে হচ্ছে আগেই কেউ ঘরের খানা তল্লাশি নিয়েছে। কোনো ব্যাপার না, একটু তল্লাশি আমরাও নিয়ে নিচ্ছি। অভিজিৎ। হ্যাঁ দা, আপনি এই মোবাইলটাকে চেনেন? আগে হ্যাঁ, এটা ধর্মেশের ফোন। ধর্মেশের? দেখো এতে শেষ কল কার রয়েছে। 110220597। হ্যাঁ বলুন, কাকে চাইছেন? এটা প্রশান্তর বাড়ি না? আগে হ্যাঁ। প্রশান্ত বাড়িতে আছে? ও তো আছে, কিন্তু আপনারা কে? শুনুন। কি হয়েছে, এটা কি? আপনারা কারা? হ্যাঁ, কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি আমার বাড়িতে? সিআইডি আসবে না তো কি ফিল্ম স্টার আসবে তোমার বাড়িতে? একটা খুন করেছো তুমি। খুন? কার খুন? একে চেনো তুমি? না তো। এ কে? কিছুদিন পরে পরেই চক্ষু পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। দেখুন স্যার, ওর চোখ তো একদম ঠিক আছে, কিন্তু আপনি কালো চশমা পরেছেন কেন? যদি এর চোখ ঠিক থাকে তাহলে ও চিনতে পারছে না কেন এই লোকটাকে যে খুন হয়েছে? স্যার, যদি আমি ওকে নাই চিনি তাহলে বলবো কেমন করে? জানো না তুমি? হ্যাঁ, এই 1102205997 এটা কার নাম্বার? স্যার, এটা তো আমারই নাম্বার। তোমারই নাম্বার তাই না? এই জন্যই আমরা এসেছি। যে মারা গেছে তার মৃত্যুর ঠিক আগে তুমি ফোন করেছিলে না? আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি তো দেখো মিস্টার, নাটক করো না। পর্দা পড়ে গেছে, নাটকের টাইমও শেষ, বুঝলে? নিজের ফোনটা দেখাও একটু। ফোন দেখাও। এ নিন স্যার। এটা কার কার নাম্বার এটা বলো? আমি জানি না। তোমার ফোন থেকে ডায়াল করা হয়েছে এই নাম্বারটা, আর তুমি জানো না? হ্যাঁ, এইটা সেই লোকটারই নাম্বার যার খুন করা হয়েছে, বুঝলে? স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি ওই ছেলেটাকে চিনিও না। তাহলে এই নাম্বারটা তোমার মোবাইলে এলো কি করে? 1 মিনিট। কটায় ফোন করেছিল? 11টায়, কাল রাতে। কাল রাত 11টায়? হ্যাঁ। প্রশান্ত মনে আছে? কাল রাত 11টায় আমরা ডিনার করতে গেছিলাম বাইরে, কিউপিড রেস্টুরেন্টে। হয়তো ওখান থেকেই করেছিলে ফোনটা, ওই রেস্টুরেন্ট থেকে। কে? না না স্যার, না, বিশ্বাস করুন আমি সত্যি করিনি। তাহলে কে করেছিল ফোনটা? হতে পারে অন্য কেউ হয়তো করেছিল ওর মোবাইল থেকে। অন্য একজনের মোবাইল থেকে কি করে কল করতে পারে? ফোনটা তো তোমার কাছেই ছিল নাকি? হ্যাঁ স্যার, আমি একটু সময়ের জন্য ওয়াশরুম গিয়েছিলাম আর ফোনটা ওখানেই টেবিলেই পড়েছিল স্যার। হয়তো কেউ ওখানেই। চলো ধরে নিচ্ছি যে তুমি ওয়াশরুমে গেছিলে, কিন্তু তুমি তো ওখানেই ছিলে, হ্যাঁ, মোবাইলের পাশেই। তাহলে আমারও ওখানে একটা ফোন এসেছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই বাইরে গেছিলাম কথা বলার জন্য। গল্পটা ভালোই স্যার। তাহলে ওই রেস্টুরেন্ট, যদি এই গল্পটা মিথ্যে বেরোয় না। স্যার। হ্যাঁ প্যাট্রিক, এখানকার ম্যানেজার।
ম্যানেজার বাবু, কাল রাতে এই টেবিলে এই দুজন লোক খাবার খেতে এসেছিল। আপনি বলতে পারবেন যে এই টেবিলে কাল কার ডিউটি ছিল রাতে? কাল রাতে তো এই টেবিলে কিশোরের ডিউটি ছিল। কিশোর? হ্যাঁ স্যার। কিশোর, এদেরকে চেনো? হ্যাঁ স্যার, ইনারা দুজন তো কাল রাতে এসেছিলেন। শোনো ভাই, কালকে যখন আমি ওয়াশরুম গিয়েছিলাম ওই সময় কিছুক্ষণের জন্য আমার মোবাইলটা এই টেবিলেই ছিল। ওই সময় তুমি কাউকে দেখেছিলে এখানে ওর মোবাইলটা ইউজ করছে? না তো। দেখো, ভালো করে ভেবে বলো, যদি কিছু মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, কাল রাতে একজন লোক এসেছিলেন এই টেবিলের সামনে, তো আমি ভাবলাম ন্যাপকিন নিতে এসছে। কে কে ছিল লোকটা? স্যার, উনি এই টেবিলে বসেছিলেন। এই টেবিলে হেমন্তর ডিউটি ছিল। হেমন্ত? হ্যাঁ স্যার। হেমন্ত? ইয়েস স্যার। হেমন্ত, এটা বলো, এই টেবিলে রাত্রে 11টার সময় যে লোকটা বসেছিল ওর ব্যাপারে তোমার কিছু মনে আছে? আগে না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এইটা তো তোমার মনে আছে যে ওই লোকটা তার বিল কিভাবে পেমেন্ট করেছিল? ক্যাশে না ক্রেডিট কার্ডে? হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিল। তাহলে ওর নাম আর ক্রেডিট কার্ডের নাম্বারও থাকবে। দেখাও দেখি। 1 মিনিট স্যার। গিরিশ? যেটা ভেবেছিলাম স্যার, দরজা বন্ধ। যেখানে যেখানে তুই বেল বাজাস সেখানে সেখানেই একই ঘটনা হয়, কেউ দরজা খোলে না। কি বলছেন স্যার? হয়তো কেউ ভেতরে নেই তাই দরজা খুলছে না স্যার। এতে আমার কি দোষ? বলে ফেললি না বোকার মতো কথা। বাড়ির লোক যদি বাইরে যেত তাহলে বাইরে থেকে তালা লাগিয়ে যেত, বুঝেছিস? স্যার, যদি তালা লাগায়, কোথায় লাগাবে? এই তাহলে হয়তো বাইরেই গেছে। স্যার, দরজা তো কেউই খুলছে না। আচ্ছা তাশা, Yes, তুমি sir. ওই গিরিশকে ফোন করো তো, দেখো ফোন তোলে কিনা। না স্যার, রিং তো হচ্ছে কিন্তু 1 মিনিট। রিং তো হচ্ছে স্যার, কিন্তু ফোন তুলছে না। তার মানে গিরিশ ভেতরেই আছে। বন্ধ করে বসে আছে স্যার। ভেঙে ফেলবো দরজা? ভেঙে ফেলো। এখানকার লাইট কেন অফ? বিবেক, স্যার। লাইটের সুইচ খুঁজে দেখো তো। ইয়েস স্যার। বিবেক, তোর কাছে তো একটা টর্চ আছে, ইয়েস স্যার। তাহলে বের করছিস না কেন? আসলে কি স্যার, আপনার বলার অপেক্ষা করছিলাম স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ, স্যার এখানে পাওয়ার সাপ্লাই কেউ কাট করে দিয়েছে। পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছে? তাশা, আবার ফোন করো গিরিশকে। ওকে। অভিজিৎ, রিং শোনা যাচ্ছে। এই দিক থেকে আসছে স্যার। এখান থেকে। মাই গড, ওইখানে স্যার, কে জানে বেঁচে আছে কিনা। বেডটা সরাতে হবে। সাবধানে। সাবধানে। স্যার, এই জামা প্যান্টটা একবার দেখো তো, দেখো কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। ফেরিক, বিবেক, তোমরা বাড়িটার ভালো করে তল্লাশি নাও। স্যার। দেখো দাসা, তুমিও যাও ওদের সাথে, খুব ভালো করে চেক করো। ওকে স্যার। গিরিশ?
স্যার, হ্যাঁ এরই নাম গিরিশ। গিরিশ? আমরা তো একেই খুঁজছিলাম, আরে তারা কি মারা গেল? স্যার, হ্যাঁ নেগেটিভস পাওয়া গেছে। নেগেটিভস আছে? ফেডরিক, এগুলোর ফটো প্রিন্ট করো। হতে পারে এগুলোর মধ্যে গিরিশের আত্মীয় বা বন্ধুদের ছবি আছে। সব হ্যাভ ইউ এক? এই দেখুন। জিলোমরফিন? এই বীজ দিয়ে তো ধর্মেশকে খুন করা হয়েছে। তার মানে স্যার, গিরিশ যেভাবে ধর্মেশকে খুন করেছিল এই বিষটা দিয়ে। দয়া, যদি গিরিশ ধর্মেশকে খুন করে থাকে তাহলে গিরিশ একে চেনো নাকি? এই তো মরে গেছে। হ্যাঁ, আরো একটা লাশ পাওয়া গেছে। চেনো একে? না। ভাবো একটু, কিছু খারাপ লিখেছিল এর ব্যাপারে কখনো খবরের কাগজে? না স্যার, আমি একে আগে কখনো দেখিনি। কোথায় পেয়েছেন এই লাশটা? তোমার গাড়িতে যে লাশ পাওয়া গিয়েছিল ধর্মেশের, ওই ধর্মেশকে এ ফোন করেছিল সেই রাতেই। আর ও মরে গেল? আগে হ্যাঁ, সেজন্যই তো জিজ্ঞেস করছি তোমাকে, চেনো কি একে? দেখুন ম্যাডাম, যে লোকটার সঙ্গে আপনি খাবার খেতে গেলেন সে লোকটা মারা গেল, তাকে যে ফোন করেছিল সেও আবার মারা গেল। এ কি উদ্ভট ব্যাপার বলুন তো? হ্যাঁ স্যার, আমি জানি না, হতে পারে ধর্মেশের কোনো শত্রু, আর না তো রাকেশ কুমারের কোনো বন্ধুও তো হতে পারে। অদ্ভুত ব্যাপার। এই আপনার গাড়িটা বারবার রাকেশ কুমার স্টেশনে গিয়ে কেন আটকে যায়? হ্যাঁ, অন্য কোনো নাম ভেবে পাচ্ছেন না নাকি? স্যার, কেননা রাকেশ কুমারই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা নিজেরাই ভাবুন, যদি পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডের মেশিন ঠিক থাকে তাহলে আমার এটিএম এ গিয়ে টাকা তোলার কি দরকার ছিল? তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে ওখানে লোকজন জেনে বুঝেও আপনাকে মিথ্যে কথা বলেছে যে কার্ড সোয়াইপ মেশিনটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। যে নেগেটিভস গুলো পেয়েছিলাম আমরা গিরিশের বাড়ির থেকে, সেগুলো ডেভেলপ হয়ে গেছে। গুড। মনে হচ্ছে গিরিশের গার্লফ্রেন্ড এটা স্যার। বউ তো হতে পারে। রোশনি, তুমি হয়তো গিরিশকে চেনো না, কিন্তু ওর গার্লফ্রেন্ডদের নিশ্চয়ই চেনো। কে? না, জানি না স্যার। দেখো, বারবার আমি জানি না বললে কাজ হবে না, বুঝেছো? হ্যাঁ, তোমার গাড়ির ডিকি থেকে একটা লাশ পাওয়া গেছে, এটা ভুলে যেও না। তুমি কোনোভাবে বাঁচতে পারবে না। এক মিনিট বিবেক, একটু ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে এসো। সুপ্রিয়া স্যারের আইডি কার্ড দেখুন, মেয়েটার নাম হচ্ছে সুপ্রিয়া আর এসকে ইন্ডাস্ট্রিজে কাজ করে। ও দা, তুমি আর ফেডরিক ওই পেট্রোল পাম্পে আবার যাও, গিয়ে জিজ্ঞাসাবাদ করো আর দেখো নতুন কিছু জানতে পারো কিনা। আর অভিজিৎ, চলো আমরা সুপ্রিয়ার সঙ্গে দেখা করতে যাই। আপনি কি সুপ্রিয়া ম্যাডাম? হ্যাঁ বলুন, কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আপনি কোনো গিরিশকে চেনেন? গিরিশ? অভিজিৎ, ওনাকে একটু ফটোটা দেখাও তো, তাহলে হয়তো ওনার ভাবনার দরজাটা খুলে যাবে। এবার মনে পড়ছে? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি গিরিশের কথা বলছিলেন। আমি ওকে ভালোবেসে গিরু বলে ডাকি, গিরিশ না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যে নামেই আপনি ডাকুন না কেন, গিরি, গিরু, গিরিশ একজনই তো। যেমন লাশ সবসময় লাশই হয়। লাশ? আগে হ্যাঁ, লাশ, গিরিশের লাশ। গিরিশের খুনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। এটা আপনি কি বলছেন? গিরিশের খুন? আগে হ্যাঁ, গিরিশের খুন হয়ে গেছে। এবার গিরিশের কোনো বন্ধু বা আত্মীয়কে তো আমরা চিনি না, ভাবলাম আপনার কাছ থেকে জেনে নি। এটা হতে পারে না, গিরিশ মরতে পারে না, আপনারা মিথ্যে বলছেন। আপনার কি সম্পর্ক ছিল গিরিশের সাথে? আমাদের খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা। বিয়ে? কিন্তু আপনি তো মঙ্গলসূত্র পরে আছেন। ও, আমার আর আমার স্বামীর মধ্যে
কিছু আসলে ঠিক নেই। আমার স্বামী উনি দিন রাত মদ খান, কোনো কাজও করেন না, কখনো কখনো তো আমাকে মারধরও করেন। আমার মনে হয় উনি হয়তো আমার আর গিরিশের ব্যাপারে সব জেনে গেছেন, এই জন্য উনি গিরিশকে মেরে ফেলেছেন। নামটা কি আপনার স্বামীর? রঞ্জিত। এই যে শোনো ভাই, একটু তোমার ম্যানেজারকে ডাকো তো। 1 মিনিট স্যার। কুইক। এখনো তোমার কথায় বিশ্বাস করে আমরা চলছি, ঠিক আছে? স্যার আমার মনে হয় ওরাই আমার গাড়িতে লাশটা রেখেছিল। হ্যাঁ স্যার। ম্যানেজার বাবু, 2 তারিখে এই মহিলাটি এখানে এসেছিল, হ্যাঁ? আর যেহেতু আপনার ক্রেডিট কার্ড সোয়াইপ মেশিনটা কাজ করছিল না, সেই জন্য ইনি... এক মিনিট মেশিন কাজ করছিল না? হ্যাঁ। আমাদের মেশিন তো কখনো খারাপ হয়নি। কে বলেছে আপনাদের যে মেশিন খারাপ ছিল? এবার এটা কি বলছেন আপনি? সেদিন যখন আমি আপনার এখানে এসেছিলাম তখন এখানে একটা ছেলে ছিল, ও বললো যে ক্রেডিট কার্ডের মেশিন চলছে না। কিন্তু ওই ছেলেটা কে ছিল? রোশনি, চারদিকে দেখো। এই ছেলেদের মধ্যে ওকে চিনতে পারো কিনা দেখো, কে ও ছেলেটা? হ্যাঁ, এর মধ্যে কেউ? দেখো, ভালো করে দেখো। স্যার এদের মধ্যে তো কেউ না। এখানে নেই মানে? ম্যানেজার বাবু, আপনার কোনো ছেলে ছুটিতে আছে? না তো। নেই? না। তাহলেও গেল কোথায়? ম্যাডাম, কিন্তু দেখতে কেমন ছিল? ও ফর্সা মতো ছিল, 5 ফুট 8 ইঞ্চ হাইট, আর হ্যাঁ ওর ছোট ছোট চুল ছিল। উনি মিন্টুর কথা বলছেন না তো? মিন্টু? স্যার, এই চিন্টু মিন্টুটা সবসময় ঝামেলা পাকায়। মিন্টু তো আজই চাকরি ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে কেন? জানি না স্যার, হয়তো রাতারাতি কোনো লটারি পেয়ে গেছে। বলছিল যে এই 2 পয়সার কাজ আমি করব না। স্যার কোনো এলসিডি টিভি কেনার কথা বলছিল। এলসিডি টিভি? এই টিভিটা কত? এইটা 35,555 টাকা। ব্যাস, খুব সস্তা ভাই। একটু ভালো দেখে দেখান না, বেশ দামি, আর তবে না মজা আসবে। আমাদের কাছে মজাদার টিভিও আছে। আপনাকে দেখে মনে হলো এমনি। কি বললে? আমায় কি ভিখারি মনে হচ্ছে নাকি? আরে না না সাহেব, 35,000 টাকা দামের টিভিও এমন কিছু কম দামি নয়। ঠিক আছে ঠিক আছে, আমার না এমন একটা টিভি চাই, একদম বড় পিকচার দেখা যাবে, কি বুঝলে? লম্বা করে। এরা কি এখানেই কাজ করে নাকি? না তো। তাহলে মাঝখানে কেন বললো? লম্বা পিকচার দেখবি তুই? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন স্যার, এতগুলো টাকা থেকে লোভ সামলাতে পারিনি স্যার। আর এই জন্য তুমি আমার গাড়ির টিকিতে লাশ রেখে দেবে? ম্যাডাম ভুলে গেছে ম্যাডাম, আমাকে বাঁচান প্লিজ গাড়ির ম্যাডাম। টিকিতে লাশ রাখার জন্য টাকা তোকে কে দিয়েছিল? হ্যাঁ, কোন জুলি নামের মেয়ে ছিল। জুলি? স্যার, এই জুলি তো রাকেশ কুমারের সেক্রেটারি, তাই না? চলো বেরো। আমি কি করেছি? আমার দোষটা কোথায়? প্রথমে খুন করেছো, তারপর লাশটাকে অন্য কারোর গাড়িতে লুকিয়ে দিয়েছো, আবার জিজ্ঞাসা করছো কি করেছো তুমি? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমাকে তো রাকেশ স্যার বলেছিলেন ওনাদেরকে টাকা দেওয়ার জন্য। এই কথাটাই তুমি রাকেশের সামনে বলো, বুঝলে? এ দরজা খুলছে না কেন? আমি জানি না। কোথাও এরকমটা নয় তো? তুমি ওকে আগেই বলে দিয়েছো যে আমরা আসছি। আমি কি করে বলবো? পেছন থেকে পালাবার কোনো রাস্তা আছে? আমি জানি না। বস, ভেঙে দাও ভেঙে দাও। রাকেশ, রাকেশ, রাকেশ। ও, রাকেশ, ওঠ। হ্যাঁ, রাকেশ স্যার। মাই গড। ফ্রেডি, তাশা, দেখো বাড়িতে কেউ লুকিয়ে রয়েছে কিনা, ভালো করে চেক করো সব।
ছুরি দিয়ে মারা হয়েছে। গিরিশকেও ছুরি দিয়েই মারা হয়েছিল। তাহলে কি এই দুজনের খুনি একই লোক নাকি? স্যার স্যার ঘরে কেউ নেই স্যার। স্যার নিউজ পেপার পেয়েছি স্যার, খুব সযত্নে রেখে দিয়েছিল। আওয়াজ আপনাদের সবার। এটা কি? জার্নালিস্ট রোশনি মেজর রঞ্জিতের পর্দাফাশ করল। মেজর রঞ্জিতের কোর্ট মার্শাল, এটা আবার কি নতুন গন্ডগোল? আরে ভাই, তোমরা এই কেসে তো লাশের লাইন লাগিয়ে দিয়েছো। এটা কি হচ্ছে এসিপি সাহেব? দেখো সালুকে, এই খুনটা আমরা করিনি, তুমি কিছু বলো। বস, দুটো খুনই ছুরি দিয়ে করা হয়েছে। তাহলে কি বলছো দুটো খুন একই লোক করেছে? না বস, দুজনের খুনি এক নয়, দুজন। দুজন লোক মানে দুজন খুনি আছে? স্যার ধর্মেশকে খুন করেছে এই গিরিশবাবু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গিরিশকে অন্য কোনো লোক মেরেছে। আর এখন এই রাকেশ কুমারের খুন অন্য আরেকজন কেউ করে ফেললো। আর এবার ডক্টর সালুকে তো সেটাই বলছেন। বস, ছুরির ওপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা আমি চেক করে নিচ্ছি, দেখি আমাদের রেকর্ডে আগে আছে কিনা। দেখি কোনো পুরনো পাপি নয় তো। জুলি, দেখো জুলি, তোমার বস তো মারা গেছেন, এখন তুমি ফেসে গেছো। এবার সত্যি করে বলো। স্যার, আমি তো শুধু পেট্রোল পাম্পের লোকেদের টাকা দিয়েছিলাম ধর্মেশের লাশ রোশনির কারে রাখার জন্য। এই খুনের পেছনে আমার কোনো হাত নেই। জুলি, তুমি জানতে তো তোমার বস রাকেশ কুমার ধর্মেশের খুনের জন্য টাকা দিয়েছিল? হ্যাঁ জানতাম। সব তুমি জানতে। গিরিশকে তুমি টাকা দিয়েছিলে, তাই তো? না, গিরিশকে দিনি। গিরিশকে টাকা দেয়নি? তাহলে কাকে দিয়েছিল? রঞ্জিতকে। রঞ্জিতকে? দা, তোমার কাছে যে আর্টিকেলটা আছে ওটা একটু দেখাও তো। এই লোকটা কি? এই রঞ্জিতের কথাই বলছো তুমি? এটা, এই স্টোরিটা তো আমি লিখেছিলাম। এটাই তো রঞ্জিত। হ্যাঁ, এই সেই লোক যাকে তুমি আর্মি থেকে উদ্ধার করেছিলে। হ্যাঁ, আর্মির অস্ত্র অন্য কাউকে বিক্রি করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্যই রাকেশ রঞ্জিতের কাছে গেছিল, যাতে রঞ্জিত ধর্মেশকে মেরে তোমাকে ভাসাতে পারে। কি জুলি, ঠিক বলছি তো? আগে হ্যাঁ। ও মাই গড! আরে সালুকে, কি হচ্ছে? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ? আরে বস, আরে গিরিশের খুনি তো এখানেই রয়েছে। এখানে আছে? হ্যাঁ, আমাকে তো আপনারা এখানে ধরে রেখেছেন, আমি কি করে কারোর খুন করব? প্লিজ স্যার, আমি কাউকে বানিনি, আমি কারোর খুন করিনি। তাহলে কে করেছে? আমরা? খুন লাশটা করেছে। সালুকে কি উল্টোপাল্টা কথা বলছো? আরে বস, গিরিশকে খুন এই রাকেশ কুমার করেছে। রাকেশ করেছে? কিন্তু এই রাকেশ গিরিশকে কেন খুন করতে যাবে? স্যার সব জায়গা দেখে নিলাম, রঞ্জিতের কোনো খোঁজ পাওয়া গেল না। স্যার, তাহলে এই রঞ্জিত নয় তো যে এই সবগুলো খুন করাচ্ছে? রঞ্জিত? এখন রঞ্জিত কোথায় ওর স্ত্রী একমাত্র আমাদের বলতে পারবে। সুপ্রিয়া? সুপ্রিয়া তো এখানে নেই। আচ্ছা, সুপ্রিয়া বলে এখানে বসছেন, কোথায় তিনি? এনি প্রবলেম স্যার? এই সুপ্রিয়া কোথায়? সুপ্রিয়া তো নেই সুপ্রিয়া নেই মানে? ও আজকে অফিসে আসেনি নাকি? স্যার এসেছিল, কিন্তু কিন্তু কি? কিছুক্ষণ পর ওর হাজব্যান্ড রঞ্জিত এসেছিলেন, উনি ওকে নিয়ে গেলেন। আচ্ছা, ওর হাজবেন্ড রঞ্জিত এখানে এসেছিল? কতক্ষণ আগে বেরিয়েছে ওরা দুজন? এই আধ ঘন্টা আগে। এই রঞ্জিত সুপ্রিয়াকে যেন আবার মেরে না ফেলে। দা, মোবাইল কোম্পানিতে খোঁজ নাও, সুপ্রিয়ার ফোন এখন কোথায়? হ্যাঁ, আমরা বৈশালী বিল্ডিং এ পৌঁছে গেছি স্যার। মোবাইল কোম্পানি বলছে যে সুপ্রিয়ার মোবাইলটা শেষ 5 মিনিট ধরে এখানেই রয়েছে। খোঁজো, ও এখানেই কোথাও থাকবে। দেখো দেখো, ভেতরে গিয়ে দেখো। স্যার, আরে আওয়াজটা তো ওপর থেকে আসলো মনে হলো।
হ্যাঁ রঞ্জিত রঞ্জিত কে মারলো তোমাকে? হ্যাঁ রোশনি রোশনি রঞ্জিত, এ তো মারা গেছে স্যার। মরতে মরতে রোশনির নাম বললো। রোশনি মারলো একে? আরে এটা তো বিবেকের গলা। মাই গড, বিবেক? দাঁড়া, অভিজিৎ! বিবেক? বিবেক, বিবেক, বিবেক কি হচ্ছে? ও মাই বিবেক, গড! কে কে মেরেছে তোমাকে? স্যার, হ্যাঁ। উপরের দিকে গেছে। তাহলে তুমি একের পর এক খুন করে যাচ্ছ কেন? আরে আরে কি হলো এর? স্যার ও তো আঘাত পেয়েছে স্যার। এই, দাঁড়াও দাঁড়াও! ও, সুপ্রিয়া দেবী। আমরা তো তোমাকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু তুমি তো হ্যাঁ, আমি মেরেছি রাকেশকে, কারণ রাকেশ আমার গিরিশকে মেরে ফেলেছে। যেই কাজ হয়ে গেল আর মেরে দিল ওকে। আর রঞ্জিত, ওকে কেন মারলে তুমি? কারণ ও জানতে পেরে গেছিল যে সব খুনে আমারই হাত রয়েছে, আর ও খুব শীঘ্রই আমাকে আপনাদের হাতে তুলে দিতে চেয়েছিল। এই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। এই জন্য তুমি আমাকে ফোন করে এখানে ডেকেছিলে, যাতে আমাকে ফাঁসাতে পারো? হ্যাঁ, কারণ এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই যদি রাকেশ কুমারের মুখোশটা না টেনে খুলতি, তাহলে এই খুনগুলো হতোই না। এই সব কিছু তোর জন্য হয়েছে, আর আমি আমার গিরিশের সাথে একটা নতুন জীবন শুরু করতে পারতাম। তোমার নতুন জীবন তো এখন থেকে শুরু হবে, সেটা জেলের ভেতরে।